আকাশের দিকে মুখ তুলে সে এমন একটানা আর্তনাদ করছিল যে কেঁপে কেঁপে উঠছিল চারিদিক। সেই বিশ্রী ক্রন্দনের অপার্থিবতায় আমার বুকটা কি এক অমঙ্গলের আশঙ্কায় ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। দেশ ও বিদেশের নানা স্বাদের নানা রকম গল্প নিয়ে ব্রেনসনিয়ারের নিবেদন নাইট অফ থ্রিলস। প্রতি শনিবার রাত 8:08 চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ব্রেনসনিয়ারের নাইট অফ থ্রিলসে আজকের গল্প ডাক বাংলো। গল্পটি লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। পশ্চিমের ছোট শহর বিশুদ্ধ জলবায়ুর জন্য বিখ্যাত। কিছুদিন এইখানেই ডেরা পেতেছি। শহরের চারিপাশে নদী, পাহাড়, প্রান্তর ও অরণ্য প্রভৃতি কিছুরই অভাব নেই। একদিকে শহরের সুখ সুবিধা, আরেকদিকে প্রাকৃতিক সৌন্দর্য, কাজেই জায়গাটি হয়ে উঠল লোভনীয়। পশ্চিম দিকে প্রান্তর, তার উপর দিয়ে মাইলখানে গেলেই পাওয়া যায় দূর বিস্তারী অরণ্য। এর ওর মুখে শোনা গেল বনের ভেতরে মাইল 2 অগ্রসর হলেই একটি বড় জলাশয়ের ধারে গিয়ে বসা যায়। সেখানে নাকি জলক্রিয়া করতে আসে বালি হাঁস ও আরও কোনো কোনো জাতের নানা রকম পাখি। বালি হাঁসের মাংসে ভেন্ডালু বানালে বড়ই সুস্বাদু হয়। একে শীতকাল, তাই বুনে আছে গাছের ছায়া, সুতরাং রোদের তাপে বিশেষ কষ্ট হবে না বুঝে একদিন দুপুরবেলাতেই পাখি মারার বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম। এখানকার বাসিন্দাদের মাইল সম্বন্ধে ধারণা হচ্ছে বিদেশিদের পক্ষে বিপজ্জনক। জলাশয়ের দূরত্ব শুনেছিল মাত্র 2 মাইল, কিন্তু অন্তত 6 মাইল পথ পার হয়ে তবেই জলাশয়ের নাগাল পাওয়া গেল। কেবল জলাশয় নয়, প্রথম দৃষ্টিতেই এক ঝাঁক বুনো হাঁসও দেখতে পেলুম, আর তাক করে বন্দুকও ছুড়ল। কিন্তু তারা অনায়াসে ঝড়া বৃষ্টিকে এড়িয়ে আকাশে বন্দুকের সীমানার বাইরে গিয়ে চক্র দিয়ে উঠতে লাগলো। আমি বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। হাঁসের একটা পালকও সংগ্রহ করতে পারলাম না। কিন্তু আমি নাছোড়বান্দা শিকারী, রাত্রে ভেন্ডালু খাওয়ার জন্যে বদ্ধপরিকর। সুতরাং বহুক্ষণ ধরে চলল বুনো হাঁসের পেছনে ছুটোছুটি। কিন্তু হতহস্যি, আজ ঘুম থেকে উঠে অজান্তে নিশ্চয়ই কারো অবয়া মুখ দেখে ফেলেছি। শেষ পর্যন্ত একটা হাঁসও আমার ভেন্ডালুর উপকরণে পরিণত হতে রাজি হলো না। সূর্য হেলেছে পশ্চিমে, বৈকাল। অরণ্যে বেলা শেষের অন্ধকার নামে তাড়াতাড়ি। এই বেলা বাড়িমুখ না হলে বিপদের সম্ভাবনা। চটপট পা চালিয়ে দিলুম, কিন্তু আধ ঘন্টা ঘোরাঘুরির পরেই আবিষ্কার করলুম আমি পথ হারিয়েছি। অচেনা গভীর বনে সন্ধ্যার মুখে পথ হারানো যে কি ভয়ানক ব্যাপার, ভুক্তভোগী ছাড়া আর কেউ তা বুঝতে পারবেন না। অন্ধকার হওয়ার আগেই এক জায়গায় এক জোড়া ভাল্লুকের দেখাবে আসন্ন বিপদের গুরুত্বটা আরো ভালো করে হৃদয়ঙ্গম করতে পারলুম। ভাল্লুকের উপরওয়ালা হতে পারে, বনে এমন বদমেজাজি জানোয়ারও যে আছে সে বিষয়েও সন্দেহ নেই। আমার সম্বল তো একটা পাখি মারা বন্দুক মাত্র। ব্যস্ত হয়ে বহুক্ষণ ধরে দিকে দিকে ছোটাছুটি করবার পর অবশেষে মনে পড়ল আমি এসেছি যখন পূর্ব দিক থেকে, তখন পূর্ব দিক ছাড়া তো আর কোনো দিকে আমার যাওয়া ঠিক নয়। পূর্ব দিকে মাইল খানেক পদচালনা করবার পর শহরের সন্ধান পেলুম না বটে, কিন্তু একটা রাস্তায় গিয়ে উঠলুম। সেখানে ধুলোর গাড়ির চাকার দাগ দেখে বোঝা গেল এ পথে যখন যানবাহনের চলাচল আছে তখন লোকালয় পাওয়া যেতে পারে। আরো খানিক এগোবার পরে পথের ধারে চোখে পড়ল একখানা ছোট একতলা বাড়ি। বাড়ির গড়ন দেখেই বুঝতে দেরি লাগলো না যে সেখানে হচ্ছে ডাক বাংলো। বন্য নির্জনতার মধ্যে অন্তত মাথা ঘষবার একটা আস্তানা পেয়ে
স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলুম। বাঁচা গেল। পশ্চিমের আকাশে রক্তগঙ্গা বইয়ে সূর্য তখন পাটে বসেছে। পাখিরা ঝাঁকে ঝাঁকে বাসা মুখ হয়েছে। এরই মধ্যে দূরে দেখা যাচ্ছে কুয়াশার পাতলা পর্দা। বনের নিচটা ক্রমেই ছায়ায় অস্পষ্ট হয়ে উঠছে। কোথাও জনমানবের সাড়া নেই বটে, কিন্তু সন্ধ্যার অন্ধকার জমজমাট হওয়ার আগেই ডাক বাংলোর কাছে এসে নিজেকে ভাগ্যবান বলে মনে হলো। তখন অবসন্ন পা আর চলতে চাইছিল না। ক্ষুধায় তৃষ্ণায় শরীর কাতর, কাপড় চোপড় কাঁটা জঙ্গলে ছিন্ন ভিন্ন। দেহের নানা জায়গায় ক্ষত বিক্ষত এবং পিঠের বন্দুকটাকে মনে হচ্ছিল 3 গুণ বেশি ভারী। আপাতত বাংলোয় আশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই। পায়ে পায়ে বাংলোর দিকে এগুতে এগুতে দেখলাম বারান্দার রেলিং ধরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে খানসামার উদ্দীপরে একটা মূর্তি। নিশ্চয়ই বাংলোর জিম্মাদার। আরো কাছে এসে মূর্তিটাকে ভালো করে দেখবার সুযোগ পেলুম। লোকটা তাল বুড়ো, বয়স ঠিক ধরবার উপায় নেই। 80ও হতে পারে, 90 হওয়াও অসম্ভব নয়। মুখের চামড়ায় ভাঁজের পর ভাঁজ, গলার কাছে মাংস ঝলঝল করছে এবং গায়ের ত্বকও চুপসে কুঁচকে গিয়েছে। দেহখানা ছিলা পরানো ধনুকের মতো পাঁকা। হেঁট হয়ে নিজের মনেই সে যেন বিড়বিড় করে বকছিল। আমি কাছে গিয়ে দাঁড়িয়ে বললুম, ওহে বাবু, তুমি কি এখানকার খানসামা? সে কোনো জবাব দিলে না। 2 হাতে বারান্দায় ভর দিয়ে নিজের পাঁকা দেহখানা সোজা করে তুলে আমার মুখের উপরে দৃষ্টিপাত করলে। আমি চমকে উঠলুম। কোনো থুথুড়ো বুড়ো চোখেই আমি এমন তেজি ও তীব্র দৃষ্টি দেখিনি। বললুম, আজ আমি এই বাংলোতেই থাকবো, তুমি সব ব্যবস্থা করে দাও। তবু সেই জবাব দিলে না। তার হাতে এক গাছা লাঠি ছিল। সেই লাঠিটা মাটির উপরে সশব্দে ঠকঠকিয়ে সে ঠুকঠুক করে বাংলোর ভিতরে চলে গেল। আমিও তার পিছু পিছু। তারপর সে ঠকাং করে একটা ঘরের শিকল খুলে দিয়ে বিনা বাক্য ব্যয়ে সরে পড়ল চোখের আড়ালে। ভাবলুম, লোকটা বোবা নাকি? আরো একটা ব্যাপারও লক্ষ্য করলুম, লোকটার জামা কাপড় ভিজে সব সব করছে। এখানকার পাহাড়ে শীতের শেষ বেলায় বুড়ো স্নান করেছে, কিন্তু উর্দি পরে কেউ কি স্নান করে? তবে কি দৈব গতিকে বুড়োর উর্দি ভিজে গিয়েছে? সেই জন্যেই দারুণ শীতে সে কথা কইতে পারছিল না বোধহয়। কিন্তু তার হাব ভাবে শীত কাতরতার কোনো লক্ষণ দেখলাম না। আশ্চর্য বটে। একটা ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম। সেই ঘর ব্যবহারের অযোগ্য। অন্তত মাসখানেকের জমা ধুলো ঘরের আসবাবপত্র ও মেঝের উপর পুরো হয়ে জমে আছে। জানি এইসব বন্য ডাকবাংলোয় অতিথিদের জনতা ভেঙে পড়ে না, কিন্তু সরকার মাইনে দিয়ে খানসামা কেন পুষেছেন কে জানে। ক্রুদ্ধস্বরে ডাকলুম, খানসামা, এ খানসামা। 5-7 বার ডাকাডাকি করার পরেও কোনো জবাব পাওয়া গেল না। আমার সব বন্দোবস্ত করবার জন্য বুড়ো নিশ্চয়ই বাইরে পেরিয়ে পড়েছে, কিন্তু মনে হলো কোথায় কে যেন মাটির উপর লাঠি ঠকঠকিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। হয়তো বাংলোর ভেতরে আরো কোনো লাঠিধারী ব্যক্তি আছে, কিংবা খানসামাটা হয়তো কেবল বোবা নয়, কানেও শোনে না। নাচার ভাবে পশ্চিম দিকে জানলাটা খুলে দিলুম। আলোক সম্রাট সূর্যদেব অবসর গ্রহণ করেছেন বটে, কিন্তু বনবাসী জীবদের কাছে জ্যোৎস্নার আশীর্বাদ বর্ষণ করবার জন্য প্রতিপদের চাঁদ আরো একটু পরেই আত্মপ্রকাশ করবেন। দিনের পাখিরা বাসায় ফিরে গিয়েছে। ছায়ামলিন আকাশের গায়ে একে একে দেখা দিতে শুরু করেছে পেঁচা ও বাদুড়। খানিক তফাতে আবছায়ার ভেতর দিয়ে জঙ্গলের আরো ঘন অন্ধকারের মধ্যে গা ঢাকা দিলে কোথায় একদল হায়না। বনস্পতিদের আর্তনাদের মতো মর্মর ধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই। এই যেন অমানুষিক দেশ। বাংলোর হাতার ভিতরেই রয়েছে একটা ইন্দারা।
জলাভাবে গলা তখন শুকিয়ে কাঠ হয়েছিল। ইঁদারা দেখেই তৃষ্ণা যেন দ্বিগুণ হয়ে উঠল। অনুপস্থিত খানসামার মুখাপেক্ষা না করে নিজেই ঘর থেকে বেরিয়ে সাগ্রহে ছুটে গেলুম ইঁদারার কাছে। ইঁদারার পাশেই ছিল দড়ি বাঁধা বালতি। বালতিটা তুলে নিয়ে ইঁদারার গহ্বরে দৃষ্টিপাত করলুম এবং সঙ্গে সঙ্গে দারুণ আতঙ্কে বিদ্যুৎ স্তম্ভিতের মতো দাঁড়িয়ে পড়লুম। কোথাও কেউ নেই। নিজের দেহের কোনো জায়গাতেও কারো স্পর্শ অনুভব করলুম না, কিন্তু চুম্বক যেমন অদৃশ্য আকর্ষণে লোহাকে টেনে নেয়, ঠিক সেইভাবেই কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে ইঁদারার ভেতরে সজোরে টেনে নেওয়ার চেষ্টা করলে। হতভম্বের মতো চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগলুম। না, সামনে পিছনে ডায়ে বায়ে কোথাও কেউ নেই। তবে আমার মনের ভ্রম। আবার ইঁদারার দিকে উঁকি মারলুম এবং আবার সেই অসম্ভব এবং ভয়াবহ আকর্ষণ। এবার রীতিমতো জোর করে সেই অদৃশ্য শক্তির আকর্ষণ থেকে নিজেকে ছিনিয়ে নিতে হলো। সারাদিন রোদে রোদে ঘুরে ঘুরে আমার মাথা কি বিগড়ে গেছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আর ইঁদারার কাছে দাঁড়াতে ভরসা হলো না। তৃষ্ণার কথা ভুলে দ্রুত পদে সোজা বাংলোর ভিতরে ফিরে এলুম। মনের ভুলে কে পাতালে প্রবেশ করতে চায়? বাইরেটা ঝাপসা হয়ে এসেছে, ঘরের ভিতরে ঘন হয়ে উঠছে অন্ধকার। কি মুশকিল, এখনো পুরো দেখা নেই। আর যে আলো না জ্বালালে চলছে না। আচমকা বাইরে থেকে একটা কুকুর তারস্বরে চিৎকার করে উঠল। সে যে কি মর্মন্তুদ অথচ বিভৎস চিৎকার, ভাষায় বোঝানো যাবে না। জানালার কাছে গিয়ে দেখি ইঁদারার উঁচু পাড়ের উপরে একটা কুকুরের অস্পষ্ট মূর্তি। আকাশের দিকে মুখ তুলে সে এমন একটানা আর্তনাদ করছিল যে কেঁপে কেঁপে উঠছিল চারিদিক। সেই বিশ্রী ক্রন্দনের অপার্থিবতায় আমার বুকটা কি এক অমঙ্গলের আশঙ্কায় ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। এমন সময় দড়াম করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে দরজা ধরে অনেক টানাটানি করলুম, কিন্তু কিছুতেই খুলতে পারলুম না। মহাক্রুদ্ধ হয়ে চিৎকার করে বললুম, কে দরজা বন্ধ করেছ? শিগগির খুলে দাও, আমার সঙ্গে চালাকি করো না, আমার বন্দুক আছে। কিন্তু দরজা খুলল না। আচমনিতে ঘরের ভিতরে যেন তুষার বৃষ্টি শুরু হলো। হাড়ে হাড়ে জাগলো কাঁপুনি। এসব কি? আজকে এখানে সম্ভব ও অসম্ভবের ব্যবধান ঘুচে গিয়েছে। এবারে যে ভয় পেলুম তা অস্বীকার করতে পারবো না। ঘর তখন অন্ধকার। একটুখানি আলোর আভাস ছিল কেবল জানলার কাছে। শিউরতে শিউরতে পায়ে পায়ে জানলার দিকে এগিয়ে গেলুম। বাইরে কুকুরটা তখনও পরিত্রাহী চিৎকার করছে। সহসা ঘরের এক কোণ থেকে ক্ষণে ক্ষণে গলায় কি খিলখিল করে হেসে উঠল। তারপরে শুনলাম মাটির উপর লাঠি ঠকঠকিয়ে কে যেন এগিয়ে আসছে আমার দিকে। ভাগ্য ভালো বাংলোর জানলা ছিল গড়াধীন। মারলুম আমি বাইরে একটা লাফ। সঙ্গে সঙ্গে ইঁদারার পাড়ের উপর থেকে কুকুরের ঝাপসা মূর্তিটা নিজের দিকে ঝাঁপিয়ে পড়ে আমার দিকে আসতে লাগলো। তার দুই চক্ষু জ্বলছে দুটো আগুনের গুলি এবং তার কণ্ঠে জাগছে তেমনি ক্ষুধিত আর্ত চিৎকার। দিক বিদিক জ্ঞান হারিয়ে বনপথের উপর দিয়ে আমি প্রাণপণে ছুটতে লাগলাম। পরে শহরের এক পশ্চিমা বিশেষজ্ঞের মুখে শোনা গেল, মাস কয়েক আগে ওই ডাক বাংলোর খানসামা হঠাৎ ইঁদারায় জলে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার প্রভুভক্ত কুকুরটাও জলে ঝাঁপ দেয়। তাদের কেউ বাঁচেনি। সেই থেকে ওই ডাক বাংলোর বদনাম হয়েছে। ওখানে ভয় আর কেউ বাস করে না। কিন্তু এসব হচ্ছে বাজে কথা। আমার বিশ্বাস ডাক বাংলোর খানসামাটা উন্মাদগ্রস্ত এবং ইঁদারার অদৃশ্য আকর্ষণ, ঘরের ভিতরে তুষার বৃষ্টি ও কুকুরের চোখের আগুন, এসব হচ্ছে আমার ক্ষুধার্ত, তৃষ্ণাকাতর এবং রৌদ্র ও পথভ্রমের শান্ত দেহের জন্যে মনোবিকারের প্রতিক্রিয়া মাত্র। তবে আমার ধারণাটা সত্য কিনা
পরীক্ষা করবার জন্যে আর কোনোদিন ঘটনাস্থলে যাওয়া হয়নি বটে। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের ডাক বাংলো। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি রোহান। শুনতে থাকুন ব্রেনসন এয়ার। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।